সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে শুভ সকাল জানিয়ে আজকের অনলাইন পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করছি। আমরা ইতিমধ্যেই শুরু করেছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়। নবম অধ্যায়টির নাম পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। অর্থাৎ এই অধ্যায়টি আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের অন্তর্গত। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের পরমাণুর মডেল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছি। আজকের লেকচারে আমরা জানতে পারব নিউক্লিয়াসের গঠন ও নিউক্লিয়াসের ধর্ম সম্পর্কে। তারপরে আমরা জানতে পারব নিউক্লিয়াস সম্পর্কিত কতিপয় রাশি নিয়ে। তারপরে আমরা আলোচনা করব তেজস্ক্রিয়তা বিষয়টি নিয়ে এবং সর্বশেষে আমরা আলোচনা করব তেজস্ক্রিয় ক্ষয়সূত্র ও রূপান্তর সূত্র নিয়ে। আজকের ক্লাসটিও খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা ধৈর্য সহকারে প্রতিটি টপিকস মনোযোগ দিয়ে দেখো এবং সাথে সাথে ক্লাস নোট নেওয়ার চেষ্টা করো। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের প্রথম টপিক নিউক্লিয়াসের গঠন ও ধর্ম। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে অবস্থান করে এবং সাধারণত নিউক্লিয়াসের ভরই সম্পূর্ণ পরমাণুর ভর হিসেবে ক্রিয়াশীল থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের ভরই পরমাণুর ভর। এই নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন নামক দুটি মৌলিক কণিকা দ্বারা গঠিত। প্রোটন ও নিউট্রনকে তাই একত্রে বলা হয় নিউক্লিয়ন। ঠিক আছে, নিউক্লিয়ন। ওকে, এখন আমরা শিখব সেই প্রোটন যে নিউক্লিয়াস যে প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত তাদের সম্পর্কে এখন আমরা কিছু ধারণা লাভ করব। যেমন প্রথমেই আছে, আমরা আবারও বলছি, নিউক্লিয়াস দুটি মৌলিক কণিকা দ্বারা গঠিত। একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তাহলে প্রথমে হচ্ছে প্রোটন। প্রোটন হচ্ছে একটি মৌলিক কণিকা এবং প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, অর্থাৎ ধনাত্মক চার্জবাহী কণিকা। প্রোটন একটি ধনাত্মক চার্জবাহী কণিকা এবং এই প্রোটনের চার্জের মান ইলেকট্রনের চার্জের সমান কিন্তু ধনাত্মক। আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে প্রোটনের চার্জ কত হবে? তাহলে ধনাত্মক ইলেকট্রনের যে চার্জ, সেই চার্জের ধনাত্মক মানটাই হবে প্রোটনের চার্জ। তার মানে প্রোটনের চার্জ +E = 1.6 × 10⁻⁻19 কুলম। ওকে, এবং আমরা ইলেকট্রনের ভর জানি। ইলেকট্রনের ভর হচ্ছে, এবং প্রোটনের ভর আছে অবশ্যই, এবং প্রোটনের ভর হচ্ছে ইলেকট্রনের ভর অপেক্ষা 1837 গুণ। ওকে, আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻⁻31 কেজি। তাহলে প্রোটনের ভর হবে 9.1 × 10⁻31 কেজি ইন্টু 1837। ওকে, বা 1837। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 1.675 × 10⁻27 কেজি। ওকে, এখন এই ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করি, আচ্ছা, ভরকে শক্তিতে রূপান্তর করার সূত্র কি? আমরা জানি ভরকে শক্তিতে রূপান্তর করার সূত্র হলো বিজ্ঞানী আইনস্টাইনের সেই সূত্রটি, সেটি হচ্ছে E = mc²। অর্থাৎ এই সমীকরণের সাহায্যে আমরা যে কোনো ভরকে শক্তিতে রূপান্তর করতে পারি। তাহলে এই ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করি তাহলে এই ভরের তুল্য শক্তি হবে
939 মেগা ইলেকট্রন ভোল্ট প্রায়। ওকে, তাহলে এই ছিল আমাদের প্রোটন সম্পর্কিত তথ্যাবলী। এরপর আমরা চলে যাব নিউক্লিয়াসের আরেকটি উপাদান, সেটা হচ্ছে নিউট্রন নিয়ে। আমরা জানি নিউট্রনও একটি মৌলিক কণিকা এবং নিউট্রন সাধারণত চার্জ নিরপেক্ষ বা চার্জহীন। চার্জ নিরপেক্ষ হলেও নিউট্রনের ভর রয়েছে এবং এই ভর ইলেকট্রনের ভরের প্রায় 1839 গুণ হয়ে থাকে। তাহলে নিউটনের ভর হবে 9.1 × 10⁻³ ইন্টু 1839। ক্যালকুলেশন করলে আমরা যেটি পাই সেটি হচ্ছে 1.673 × 10⁻⁻27 কেজি। ওকে, তো এই ভরকেও যদি আমরা এনার্জিতে কনভার্ট করি অর্থাৎ শক্তিতে রূপান্তর করি, তাহলে আমরা পেয়ে যাব এর শক্তির পরিমাণ 941 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, প্রায়। তো এই হলো আমাদের মোটামুটি নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াস এই দুটো কণিকা দ্বারা গঠিত এবং সেই দুইটা মৌলিক কণা সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এরপরে আমরা চলে যাব নিউক্লিয়াসের অনেক ধর্ম রয়েছে, এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি ধর্ম নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব নিউক্লিয়াসের ধর্ম নিয়ে। তো নিউক্লিয়াস তো আবিষ্কার করলেন বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে। সেই আলফা কণা পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াসের বেশ কিছু ধর্ম সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরবর্তীতে আরও গবেষণার মাধ্যমে নিউক্লিয়াসের আরও বিভিন্ন ধরনের ধর্ম যুক্ত হয়। আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ ধর্ম নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াসের ধর্ম। নিউক্লিয়াস কোনো মৌলের বা পরমাণুর শক্তির আধার হিসেবে কাজ করে। নিউক্লিয়াসের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা আছে। কোনো পরমাণুর প্রায় সম্পূর্ণ ভর বলতে আমরা বলতে পারি 100%-এর মধ্যে 99.97% ভর নিউক্লিয়াসে আবদ্ধ থাকে। নিউক্লিয়াসের ভর ত্রুটি ও বন্ধন শক্তি আছে। এই বিষয়টি নিয়ে আমরা শেষ টপিকে আলোচনা করব, আজকের না, অন্য একদিন টপিকে আলোচনা করব নিউক্লিয়াসের ভর ত্রুটি এবং বন্ধন শক্তি নিয়ে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বল বিদ্যমান এবং নিউক্লিয়াসের ব্যাস 10⁻⁻12 সেন্টিমিটার বা 10⁻⁻14 মিটার এবং নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বহন করে। এরপরে যে ধর্ম সেটি হলো, আমরা জানি নিউক্লিয়াসের আকার বা আয়তন আছে। নিউক্লিয়াসের আকার বা আয়তন এর প্রোটন সংখ্যা এবং নিউটনের উপর নির্ভরশীল। সাধারণত দেখা যায় যে নিউক্লিয়াসের আকার এর ভর সংখ্যার সমানুপাতিক হয়। ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফল। ঠিক আছে, প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা। তো নিউক্লিয়াসের আয়তন হচ্ছে এর ভর সংখ্যার সমানুপাতিক হয়। ভর সংখ্যাকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করি এবং আয়তনকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে এই অনুযায়ী আমরা লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু এ। এখন নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা লিখতে পারি নিউক্লিয়াসের আয়তন হচ্ছে 4/3 পাই r³ ইজ প্রপোর্শনাল টু এ। এখন খেয়াল করে দেখো 4/3 পাই এই অংশটুকু নিজেও একটা কনস্ট্যান্ট, তাই এই কনস্ট্যান্টও এটা অন্য কনস্ট্যান্টের সাথে যুক্ত হয়ে আরেকটা নতুন কনস্ট্যান্টে পরিণত হবে। তাহলে আমরা যে বিষয়টা পেয়ে যাচ্ছি r³ = a এবং আমরা এই জিনিসটিকে যেটা পেয়ে যাই এই সমানুপাতিক ধ্রুবক হিসেবে আমরা নিতে পারি r0-কে। সো আমরা লিখতে পারি r = r0 a⁻1/3। আমি আবারও বলছি r = r0 a⁻1/3, যেখানে r হচ্ছে একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ
এবং এ হচ্ছে ওই নিউক্লিয়াসটির ভর সংখ্যা এবং আর নট হচ্ছে একটি কনস্ট্যান্ট। সাধারণত আর নটের মান হয়ে থাকে 1.2 × 10⁻⁻15 মিটার হতে 1.5 × 10⁻⁻15 মিটার পর্যন্ত। সাধারণত আমরা জানি ফার্মি 1 ফার্মি ইউনিট, এটা একটু ভালো করে খেয়াল রাখবে এমসিকিউ এর জন্য। 1 ফার্মি = 10⁻⁻15 মিটার হয়। ওকে, 1 ফার্মি = 10⁻⁻15 মিটার। তাহলে এই মানগুলোকে আমরা কত বলতে পারি? এটাকে বলতে পারি 1.2 ফার্মি হতে 1.5 ফার্মি এর মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তো নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে এখন আমরা তো দেখলাম যে মান 1.2 × 10⁻⁻15 হতে 1.5 × 10⁻⁻15 মিটারের মধ্যে হয়ে থাকে। তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে আমরা কোন মানটা ব্যবহার করব? তো এই সমস্যার সমাধানে বলা হয়েছে যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহারযোগ্য মান হবে R0 = 1.3 × 10⁻⁻15 মিটার। ওকে, আমরা এই মানটিকে সাধারণত ব্যবহার করব। এটা ভালো করে নোট ডাউন করে নাও এবং এই ফর্মুলাটাও ভালো করে নোট ডাউন করে নাও। এখান থেকে অনেক সময় 3 মার্কসের কোয়েশ্চেন চলে আসতে পারে। নিউক্লিয়াসের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্ম হলো নিউক্লিয়াসের ঘনত্ব আছে। যেহেতু নিউক্লিয়াসের ভর আছে এবং যেহেতু নিউক্লিয়াসের আয়তন আছে, তার মানে অবশ্যই নিউক্লিয়াসের ঘনত্ব আছে। তাহলে সেই নিউক্লিয়াসের ঘনত্ব কত? আমরা জানি ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, রো = m/v। এখন নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি r হয় তাহলে আয়তনকে আমরা লিখতে পারি 4/3 πr3। এখন আবার একটু আগে আমরা দেখেছি r = r0 a⁻1/3। ওকে, তাহলে আর এর এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি r0 a⁻1/3 হোল কিউব। তাহলে এখানে আমরা লিখতে পারি 3m/4π। এখানে দেখো এই 3 আর এই 3 কাটা, এখানে r0 এর উপরে কিউব চলে আসবে, বাট এটা মুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমরা মান বসিয়ে দিই, আমরা আসলে এই ঘনত্বটা বের করছি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণু, কারণ এটি একটা সরল পরমাণু, এই জন্য আমরা হাইড্রোজেন নিয়ে কাজ করছি, যার প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যাও 1, এই জন্য হাইড্রোজেন একটা সরল পরমাণু। ওকে, তাহলে দেখো এখন 3 × এর ভর 1.7 × 10⁻⁻27 /4π × ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে বা আমরা সাধারণত r0 মান কত ধরবো বলেছি? 1.3 × 10⁻⁻15 মিটার। সো বসিয়ে দাও 1.3 × 10⁻⁻15 হোল টু দি পাওয়ার কিউব ইন্টু এই যে হাইড্রোজেনের ভর 1। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করার পর আমরা যেটা পেয়ে যাই সেটা হচ্ছে 1.816 × 10⁻27 kg/m³। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, এটা আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বের করে দেখিয়েছি। এটা হলো আমাদের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ঘনত্ব। তার মানে আমরা বলতে পারি নিউক্লিয়াসের ঘনত্ব রয়েছে। এই ছিল মোটামুটি নিউক্লিয়াসের গঠন এবং নিউক্লিয়াসের ধর্ম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ধর্ম সংক্রান্ত আলোচনা। আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী টপিকে। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী টপিকে, অর্থাৎ নিউক্লিয়াস সম্পর্কিত কতিপয় রাশি। অর্থাৎ এখানে আমরা নিউক্লিয়াস বা পারমাণবিক ফিজিক্স স্টাডি করার ক্ষেত্রে কিছু সংজ্ঞা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, সেই বিষয়গুলো আমরা এখন খুব ভালো করে দেখে নেব। যেমন প্রথমে আছে পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কি? নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জযুক্ত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যাকে সাধারণত ইংলিশ জেড দ্বারা সূচিত করা হয়। এরপর রয়েছে ভর সংখ্যা। নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যাকে সাধারণত ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়।
আমরা সাধারণত জানি ভর সংখ্যা ইকুয়াল টু জেড প্লাস এন, যেখানে জেড হলো পারমাণবিক সংখ্যা এবং এন হলো নিউট্রন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মিলিত ফলাফলই হলো ভর সংখ্যা। এরপরে রয়েছে নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়াসে যেসব কণা থাকে তাদেরকে বলা হয় নিউক্লিয়ন, যেমন প্রোটন, নিউট্রন, মেসন, নিউট্রিনো ইত্যাদি কণাগুলো সাধারণত নিউক্লিয়াসে অবস্থান করে, তাই এদেরকে নিউক্লিয়ন বলা হয়। ঠিক আছে, এরপরে রয়েছে 4 নম্বরে নিউক্লাইড। নিউক্লাইড কাকে বলে? দুটি নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে তারা একই নিউক্লিয় প্রজাতির অন্তর্ভুক্ত হয়। সাধারণত এরকম একটি নিউক্লিয় প্রজাতিকে বলা হয় নিউক্লাইড। এরপরে রয়েছে পারমাণবিক ভর একক বা ইংলিশে আমরা বলি অ্যাটমিক ম্যাস ইউনিট বা সংক্ষেপে AMU। এই ইউনিটটা আমাদের পদার্থবিজ্ঞান অর্থাৎ পারমাণবিক ফিজিক্স পড়ার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একক। ঠিক আছে, তাহলে পরমাণুর ভর অত্যন্ত নগণ্য বলে এর প্রকৃত ভর বিবেচনা না করে কোনো প্রমাণ মৌলের সাপেক্ষে অন্য সকল মৌলের ভর নির্ণয় করা হয়। ঠিক আছে, সাধারণত 12,6 কার্বন মৌলকে প্রমাণ মৌল ধরে 12,6 কার্বন পরমাণুর ভরের 1/12 অংশকে পারমাণবিক ভর একক বলা হয় বা 1 AMU বলা হয়। এখন তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা দেখতে পাচ্ছি 1 AMU ইকুয়াল টু কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। এখন আমরা জানি 1 গ্রাম কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 12 গ্রাম। ঠিক আছে, 1 গ্রাম 1 মোল কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 12 গ্রাম এবং আমরা জানি 1 মোল কার্বন পরমাণুতে পরমাণুর সংখ্যা ইকুয়াল টু অ্যাভোগাড্রোর সংখ্যা ইকুয়াল টু আমরা জানি 6.023 × 10⁻23। ওকে, এত টি। এখন তাহলে কার্বন পরমাণুর ভর কত হবে? কার্বন পরমাণুর ভর হবে 12 গ্রাম ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ 6.023 × 10⁻23। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাই 1.66 × 10⁻⁻24 গ্রাম এবং এখান থেকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে লিখতে পারি 1.66 × 10⁻⁻27 কেজি। সাধারণভাবে ধরা হয়, সাধারণভাবে 1 AMU অর্থাৎ কোনো AMU ইউনিট থাকলে আমরা সাধারণত এই মানটার সাহায্যে এটাকে কেজিতে কনভার্ট করে নিতে পারি। তাহলে 1 AMU ইকুয়াল টু সাধারণত ধরা হয় 1.66057 × 10⁻⁻27 কেজি। এরপর রয়েছে আইসোটোপ। আমরা সাধারণত জানি যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। যেমন অক্সিজেনের 3টে আইসোটোপ রয়েছে, 16,8 অক্সিজেন, 17,8 অক্সিজেন এবং 18,8 অক্সিজেন। খেয়াল করে দেখো এদের প্রত্যেকের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। ভর সংখ্যা হচ্ছে 16, 17, 18 অর্থাৎ ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাই এরা পরস্পরের আইসোটোপ। আবার হাইড্রোজেনেরও 3টি আইসোটোপ রয়েছে, যেমন 1,1 হাইড্রোজেন যাকে বলা হয় হাইড্রোজেন, 2,1 হাইড্রোজেন একে বলা হয় ডিউটেরিয়াম এবং 3,1 হাইড্রোজেন এটাকে বলা হয় হচ্ছে ট্রিটিয়াম। এদেরকেও খেয়াল করে দেখো এদের ভর সংখ্যা প্রত্যেকেরই প্রোটন সংখ্যা একই এবং সেগুলো হচ্ছে 1 কিন্তু ভর সংখ্যা একটার 1, একটার 2, একটার 3 অর্থাৎ
এদের ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ এদেরকে বলা হয় একে অপরের আইসোটোপ। তাহলে এই আইসোটোপগুলোর মধ্যে আরও এক ধরনের আইসোটোপ রয়েছে, তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় বা রেডিও আইসোটোপ। সাধারণত কৃত্রিম উপায়ে কোনো মৌলিক পদার্থকে যদি আমরা তেজস্ক্রিয় পদার্থে রূপান্তরিত করি তাহলে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় বা রেডিও আইসোটোপ। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কার্বন 14, সোডিয়াম 24 এবং ফসফরাস 30, এই তিনটি হলো তেজস্ক্রিয় বা রেডিও আইসোটোপ। কেন? খেয়াল করে দেখো, কার্বন 16 থেকে ইলেকট্রন নিঃসরণ করার মাধ্যমে আমরা পেয়েছি নাইট্রোজেন। ওকে, আবার সোডিয়াম থেকে দেখো ইলেকট্রন নিঃসরণের মাধ্যমে আমরা পেয়েছি ম্যাগনেসিয়াম, এবং ফসফরাস থেকে ইলেকট্রন বের করে দিয়ে আমরা পেয়ে গেছি হচ্ছে সিলিকন। অর্থাৎ এদেরকে পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে তেজস্ক্রিয় পদার্থে রূপান্তর করা হয়েছে, তাই এদেরকে বলা হয় তেজস্ক্রিয় বা রেডিও আইসোটোপ। ওকে, এখন এই রেডিও আইসোটোপের ব্যবহার অনবদ্য বা অনস্বীকার্য। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে রেডিও আইসোটোপ অনেক জটিল জটিল ক্যান্সারের মতো অনেক জটিল রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে থাকে। যেমন রক্ত সঞ্চালনের ধরন পরীক্ষার জন্য সাধারণত ব্যবহার করা হয় সোডিয়াম বা ফসফরাসের আইসোটোপ। ক্যান্সারের কোষ ধ্বংস করা হয় রেডিয়াম বা স্ট্রনশিয়ামের আইসোটোপ। বর্তমানে অবশ্য কোবাল্টের আইসোটোপও ব্যবহার করা হয়। সাধারণত টিউমার চিকিৎসায় ব্যবহার করা হয় ফসফরাস 32 আইসোটোপ, এবং থাইরয়েড গ্রন্থির রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় আয়োডিন 131 আইসোটোপ। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে রেডিও বা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার অনস্বীকার্য। এছাড়াও এই রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা কার্যে এবং শিল্প বিজ্ঞানে। এরপর রয়েছে আইসোবার, অর্থাৎ যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। যেমন দেখো আর্গন এবং ক্যালসিয়াম। আর্গনের ভর সংখ্যা 40, ক্যালসিয়ামেরও ভর সংখ্যা 40, কিন্তু খেয়াল করে দেখো আর্গনের প্রোটন সংখ্যা 18 এবং ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা 20, এবং আর্গনের নিউট্রন সংখ্যা 22 কিন্তু ক্যালসিয়ামের নিউট্রন সংখ্যা 20। অর্থাৎ দেখতে পাচ্ছি যে উভয় মৌলের ক্ষেত্রে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাই এই আর্গন এবং ক্যালসিয়াম এরা পরস্পরের আইসোবার। ঠিক আছে, এরপর রয়েছে আইসোটন, অর্থাৎ যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটন। ওকে, যেমন ক্যালসিয়াম এবং পটাশিয়াম এরা পরস্পরের আইসোটন। কেন? খেয়াল করে দেখো এর ভর সংখ্যা 40, প্রোটন সংখ্যা 20, তাহলে এর নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই তো নিউট্রন সংখ্যা। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা পেয়ে গেলাম 20, এবং পটাশিয়ামের ক্ষেত্রে খেয়াল করো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এটারও হয়ে গেল 20 প্রোটন সংখ্যা। তাহলে দেখতে পাচ্ছি এই উভয় মৌল অর্থাৎ ক্যালসিয়াম এবং পটাশিয়াম এই উভয় মৌলের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা পরস্পর সমান। তাই আমরা বলতে পারি
এই ক্যালসিয়াম এবং পটাশিয়াম এরা পরস্পরের আইসোটন। ওকে, এরপরে রয়েছে আইসোমার, অর্থাৎ যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সমান কিন্তু অভ্যন্তরীণ গঠন বিভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোমার। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের নিউক্লিয়াস সম্পর্কিত কতিপয় রাশি। এগুলো জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও নিউক্লিয়াসের আলোচনার জন্য, অর্থাৎ পারমাণবিক ফিজিক্সের পরমাণুর বিষয় সংক্রান্ত আলোচনার জন্য এই সকল ডেফিনেশন আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী টপিকের নাম হলো তেজস্ক্রিয়তা। বিজ্ঞানী বেকেরেল সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। পরবর্তীতে বিজ্ঞানী মাদাম কুরি ও বিজ্ঞানী পিয়েরে কুরি তেজস্ক্রিয়তার উপর ব্যাপক গবেষণা করেছেন। সাধারণত বলা হয় তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা। প্রধানত তেজস্ক্রিয় একটি সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, কারণ তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে নিউক্লিয়াস তেজস্ক্রিয় রশ্মি বা কণা বিকিরণ করে সম্পূর্ণ নিউক্লিয়াস তথা মৌলে পরিণত হয়। অর্থাৎ একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস অতেজস্ক্রিয় নিউক্লিয়াসে পরিণত হয়। এজন্য সাধারণত বলা হয় তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা এবং এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক ঘটনাও বলা যায়। তেজস্ক্রিয়তা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা এবং আরেকটি হলো কৃত্রিম তেজস্ক্রিয়তা। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কোনগুলো? সাধারণত প্রাকৃতিকভাবে যে সকল মৌল তাদের নিউক্লিয়াসের বিকিরণ করে তারা সম্পূর্ণ নিউক্লিয়াসে পরিণত হয়, তাদেরকে বলা হয় হচ্ছে সেই বিকিরণ বা সেই তেজস্ক্রিয়তাকে বলা হয় হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। এখন প্রশ্ন হলো কোন ধরনের মৌলগুলো তেজস্ক্রিয় প্রাকৃতিক তেজস্ক্রিয়তা প্রদর্শন করে? সাধারণত আমরা জানি যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা 83 এর উপরে সাধারণত বলা হয় ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম ইত্যাদি। ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম এই কণাগুলো সাধারণত যাদের পারমাণবিক সংখ্যা 83 এর উপরে, সেই সকল কণাগুলো সাধারণত আনস্টেবল অবস্থা থাকে এবং তারা সাধারণত স্টেবল অবস্থায় আসতে চায়, অর্থাৎ একটা পূর্ণ নিউক্লিয়াসে পরিণত হতে চায়। তখন সেই সকল মৌলগুলো সাধারণত তেজস্ক্রিয় বিকিরণ করে থাকে। এই যে ঘটনা প্রাকৃতিকভাবে যে ঘটনাটা ঘটে থাকে, এই জন্য এই ঘটনাকে বলা হয় প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। কিন্তু আরও একটি তেজস্ক্রিয়তা রয়েছে, সেটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। কৃত্রিম তেজস্ক্রিয়তা কোনটা? আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে গবেষণাগারে বা ল্যাবরেটরিতে যে তেজস্ক্রিয় মৌলগুলো উৎপন্ন করে থাকি তাদেরকে বলা হয় হচ্ছে তেজস্ক্রিয় আইসোটপ বা তেজস্ক্রিয় আইসোটপ বলে। সেই যে প্রক্রিয়া, অর্থাৎ গবেষণাগারে তেজস্ক্রিয়তা উৎপন্ন করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। তাহলে এখন আমরা শিখবো আসলে তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয়তা জিনিসটা কি, তেজস্ক্রিয়তার একক ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তা হচ্ছে কোনো পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে কণা বা রশ্মি নির্গত হওয়ার ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। বলা যায় যে সকল পদার্থ হতে কণা বা রশ্মি নির্গত হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, এখন এই তেজস্ক্রিয়তার
অবশ্যই একক থাকা লাগবে। তেজস্ক্রিয়তা কী পরিমাণ কণা নির্গত হচ্ছে এটা তো একটা পরিমাপ, তাহলে অবশ্যই এর একটা একক রয়েছে। সাধারণত তেজস্ক্রিয়তার দুইটি একক ব্যবহার করা হয়, একটা হচ্ছে কুরি আর আরেকটা একক ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে বেকেরেল। তাহলে কুরি কাকে বলে? কুরি এককটা কী জিনিস? কোনো বস্তু হতে প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণুর ভাঙনকে বলা হয় কুরি। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা একটু ভালো করে মাথায় রাখবা। তাহলে 1 কুরি = 3.7 × 10⁻10 DK/s। আমি আবারও বলছি, কোনো বস্তু হতে প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক পরমাণু বিয়োজিত হলে ওই বস্তুর তেজস্ক্রিয়তাকে বলা হয় 1 কুরি। তাহলে আমরা বলতে পারি 1 কুরি = 3.7 × 10⁻10 DK/s। ওকে, এবং আরও একটি একক রয়েছে, তার নাম হচ্ছে বেকেরেল। তাহলে বেকেরেল একক কাকে বলে? কোনো বস্তু হতে প্রতি সেকেন্ডে একটি পরমাণু বিয়োজিত হলে বা একটি কণা বিয়োজিত হলে তাকে বলা হয় সেই বস্তুর তেজস্ক্রিয়তাকে বেকেরেল বলা হয়। তাহলে 1 বেকেরেল = 1 DK/s। এগুলো একটু ভালো করে মনে রাখবা, এমসিকিউতে আসে। তাহলে আমরা কুরি এবং বেকেরেলের মধ্যে একটা সম্পর্ক পাই, কুরি একক এবং বেকেরেলের মধ্যে এককের একটা সম্পর্ক পাই। সেই এককটা হচ্ছে 1 কুরি = 3.7 × 10⁻10 বেকেরেল। ঠিক আছে, আমি আবার বলছি, 1 কুরি = 3.7 × 10⁻10 বেকেরেল। সাধারণত পদার্থবিজ্ঞানে তেজস্ক্রিয়তার আরও একটি একক ব্যবহার করা হয়, এটা খুবই পুরনো একটা একক, সেটা হচ্ছে রাদারফোর্ড একক। রাদারফোর্ড এককটা কি? কোনো বস্তু হতে প্রতি সেকেন্ডে 10⁶ সংখ্যক পরমাণু বিয়োজিত হলে তাকে সেই বস্তুর তেজস্ক্রিয়তা বলা হয়। তাহলে বলা যায় যে 1 রাদারফোর্ড = 10⁶ DK/s। এই হলো আমাদের তেজস্ক্রিয়তা এবং তেজস্ক্রিয়তার একক সমূহ। তেজস্ক্রিয়তাও আমরা অনেক বিভিন্ন কাজে, চিকিৎসা ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে এবং গবেষণা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবং সাধারণত কোনো পরমাণু হতে, আমরা বারবার বলছি যে পরমাণু হতে স্বতঃস্ফূর্তভাবে কণা বা রশ্মি নির্গত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বা ঘটনা, এটাকে তেজস্ক্রিয়তা বলে। তার মানে আমরা বুঝতে পারছি কোনো একটি পরমাণু হতে বা পদার্থ হতে কণা বা রশ্মি নির্গত হয়। তাহলে সাধারণত গবেষণা করে দেখা গেছে যে কোনো পদার্থ হতে সাধারণত 3 ধরনের কণা বা রশ্মি নির্গত হয়। একটা হচ্ছে আলফা কণা, বিটা কণা এবং গামা কণা। আলফা কণা, বিটা রশ্মি, বিটা কণা না, আলফা কণা, বিটা রশ্মি এবং গামা রশ্মি। সাধারণত কোনো পদার্থ হতে এই 3 ধরনের রশ্মি নির্গত হয়। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় আলফা কণা, বিটা রশ্মি এবং গামা রশ্মির যে ধর্মগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়ে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিকে, অর্থাৎ তেজস্ক্রিয় ক্ষয় সূত্র ও তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী টপিকে। আমাদের পরবর্তী টপিকের নাম তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। আচ্ছা, তো আমরা এর আগের যে টপিক, সেখানে আমরা দেখতে পেয়েছি যে তেজস্ক্রিয় পরমাণুগুলো তার নিউক্লিয়াস থেকে রশ্মি বা কণা নিঃসরণ করার মাধ্যমে একটি স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হয়, অর্থাৎ নিউক্লিয়াসের ভাঙন ঘটে। ঠিক আছে,
এখন এই ভাঙন কি যে কোনোভাবে ঘটে? না, বিজ্ঞানী রাদারফোর্ড এবং বিজ্ঞানী সিডি গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে নিউক্লিয়াসের যে ক্ষয় সেটা যে কোনোভাবে হয় না, একটা নিয়মতান্ত্রিকভাবে ঘটে। এই জিনিসটাকে একটা সূত্র আকারে লেখা হয়, যার নাম হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। এখন তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি হলো, যে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুগুলোর ভাঙনের হার ওই মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। আমি আবার বলছি, যে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুগুলোর ভাঙনের হার ওই মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ যদি সময় গণনার শুরুতে কোনো মূলের কোনো পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা যদি n0 হয় এবং টি সময় পরে ওই পরমাণুতে ওই মৌলে যদি n সংখ্যক পরমাণু উপস্থিত থাকে, অবশিষ্ট থাকে, তাহলে আমরা বলতে পারি টি সময় পরে পরমাণু ভাঙনের হার dN/dt এবং n হলো এখানে আমাদের অক্ষত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা। তাহলে আমরা বলতে পারি, এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি অক্ষত পরমাণুর ভাঙনের হার অর্থাৎ dN/dt ওই মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে ওই মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যা কত ছিল? n। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই dN/dt ইজ প্রপোর্শনাল টু n। এখানে যেহেতু ভেঙে যাচ্ছে, ভাঙন হার যেহেতু ডিক্রিজ হচ্ছে, তাই আমরা এটাকে নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করি। ওকে, অর্থাৎ -dN/dt ইজ প্রপোর্শনাল টু n। তাহলে আমরা এখানে প্রপোর্শনাল উঠিয়ে দিয়ে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি -dN/dt ইকুয়াল টু λ/dN। এখানে ল্যামডা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকের একটা নাম আছে, সেটি হচ্ছে ক্ষয় ধ্রুবক। এই ল্যামডাটাকে বলা হয় ক্ষয় ধ্রুবক। এখন তাহলে ক্ষয় ধ্রুবক কাকে বলে? ক্ষয় ধ্রুবক জিনিসটা কি? কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে ওই পদার্থের ক্ষয় ধ্রুবক বলা হয়। আমি আবার বলছি, কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে বলা হয় ওই পদার্থের ক্ষয় ধ্রুবক। ঠিক আছে? এবং এই ক্ষয় ধ্রুবকের একক রয়েছে। তার একক আমি সাধারণত বলে থাকি, সেটা হচ্ছে সময় ইনভার্স 1। অর্থাৎ আমাদের অঙ্কে যদি সময়টা সেকেন্ডে থাকে, তাহলে ক্ষয় ধ্রুবকের একক হবে পার সেকেন্ড। যদি মিনিটে থাকে তাহলে এর এককটা হবে পার মিনিট। যদি আওয়ারে থাকে তাহলে ক্ষয় ধ্রুবকের একক হবে পার আওয়ার। এইভাবে পার ডে, পার ইয়ার ইত্যাদি যে কোনো এককই হতে পারে। যে কোনো সময়টাকে আমরা যে একক দিয়ে প্রকাশ করব, সেই সময়ের ইনভার্সটাই হবে ক্ষয় ধ্রুবকের একক। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের লেকচার। আমরা আমাদের পরবর্তী লেকচারে আলোচনা করব তেজস্ক্রিয় রূপান্তর সূত্র, অর্ধজীবন, গড় আয়ু এবং ভর ত্রুটি, এই বিষয়গুলো নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধৈর্য ধরে লেকচারটি শোনার জন্য তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আপনাদের আজকের লেকচার এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।